কটা আম পারবো, গরমে টক ডাল হবে, চাকরি হবে, মজা মজা। বাবা ওই যে আম পালছে, ওই তুললো ফেললো আমটা, আম কষ বেরোচ্ছে বলে নিচে ফেললো, ঠাপাক আবার ফেললো। কত বড় বড় তগড়া তগড়া আর আম পোড়া তো খেতেই হবে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই মোটেই ভালো নেই, আমরাও ভালো নেই, কারণ সবাই গরমে কষ্ট পাচ্ছে, তাই না? তবুও ভালো হয়ে চলতে হবে, তাই না? আর এই দেখো না, রিজু আর রিজুর বাবা সকালবেলা আম পেয়ে আনলো। ঘরে দুটো আম ছিল, ওতে হবে না, আমি বলে আরেকটা আম নিয়ে আসো। তো রিজুর বাবা দুটোই আম পেরে এনেছে। রাস্তার দিকের আম থাকবে না আশা করি, ছেলেপিলেরা ডিম মেরে শেষ করে দেবে। তবু যেটুকু পাওয়া যায়, যেন 3-4টে আম গাছ আছে, একটাতেও আম হয়নি। ওই গাছটাতে মাত্র 5টা আম হয়েছে, তাও জানি না নিজেদের ভোগে লাগবে কিনা, তাই জন্য রিজুর বাবা পেরে আনলো। এই দুটো তো লাগবেই না, একটাতেই আমার হয়ে যাবে, একটা রেখে দেবো, এটা পরের দিন খাবো। এই গরমকালে বলেছে রিজুর বাবা চাটনি করতে, চাটনি কোনোদিন আম পোড়া, কোনোদিন টক ডাল, এইসবই খাওয়া যায়। আর এই আমগুলো দেখছো তো, এই আমগুলোর মানে কিছুই হয়নি সাইজ। এই আমগুলো না হলেও আরও 4 গুণ বড় হবে। আমগুলো 4 গুণ বড়, একটা আম প্রায় 1.5 কিলো ওজন হয়। বিশ্বাস করো তোমাদের, এবার তো আম হয়নি, আর যদি গাছে ওই কটা রাখতে পারি, আরও 3-4টে আছে, জানি না থাকবে কিনা, তাহলে তোমাদের অবশ্যই দেখাবো। আমের সাইজ মানে একটা এত বড়, এত বড়, ফজলি আমের থেকেও বড় হয়। মানে এটা ফজলি আমেরই জাত। আমার শ্বশুর মশাই এটা নিজে হাতে, যখন উনি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতেন, তখন উনি এনে এই গাছটাকে লাগিয়েছিলেন নিজের হাতে। তো চলো, আমার এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, রুটি তরকারি হয়ে গেছে, আমি গাছে জল দিইনি জানো, ছাদের গাছপাতায় জল দিয়েছি, কিন্তু এই গাছগুলো জল দেওয়া হয়নি। মানে আমার ঘরের ভিতরে বারান্দায় যে গাছগুলো আছে, ওগুলোতে জল দেবো, জলটা নিয়ে আসি। এই দেখো, এই গাছগুলো সকালবেলায় জল দেওয়া হয়ে গেছে, 5:30টার মধ্যে এগুলো জল দেওয়া হয়ে গেছে। তারপরে ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি, কিন্তু আমি এখন বাঁকে যে আমার জল দেওয়ার কথা, সেইগুলো তো দিতে পারিনি, এখন দেবো। মাটি ফেটে চলছি, মনে হচ্ছে খরা হয়েছে, দেখছো মাটির অবস্থা দেখছো? প্রত্যেক দিন জল দিই, কিন্তু মাটি শুকিয়ে কাটকাটা। মাটিকে আর কি দোষ দেবো বলো? বৃষ্টি যদি না হয় তাহলে আর কি করবো, সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মানুষ, পশু পাখি, গাছপালা সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর রিজুর বাবা বিকালে যাবে ছাদে জল দিতে, মানে সন্ধে সন্ধে হবে, তখন রিজুর বাবা ছাদের গাছগুলো জল দেবে। এখন আমি এগুলো দিয়ে দিই। প্রচুর বাড়িতে টব আছে, গাছ আছে, আমার জল দিতেই অনেকটা সময় চলে যায়। এই কটাই দেওয়া হয়নি বলে এখন দিয়ে দিই। এখন জল দিলাম, আবার দেখবো দুপুর দিকে খাট কাটা হয়ে গেছে, একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, জানো এমন অবস্থা। রোদ আসে তো প্রচুর। আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী রামশ্যাম যদুমধুকে আপনার মূল্যবান ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। না, আমি কিন্তু ভোটে প্রচার করতে বেরোইনি, কিন্তু কালকে সারা সন্ধে আমাদের এখানে চারিদিকে মাইকে একেবারে ভোটের একেবারে বক্তৃতা মিছিল এইসব চলতেই তো থাকবে, তাই না? ভোট সামনেই চলে এসেছে, অনেক জায়গায় ভোট শুরু হয়ে গেছে। আমাদের এখানে 13ই মে ভোট হবে, বুঝতে পেরেছো? আর সেই দিন সকলে অবশ্যই সকাল সকাল ভোট দিতে যাবে। কিন্তু আমি বলতে পারছি না আমি সকালে যাব না বিকালের দিকে যাব, দেখি আমি কি ভাবে যাই, দেখি সংসারে কাজকর্ম, মানে সংসারে কাজকর্ম সেরে যাব, না আগেই ভোট দিতে যাব। ভোট তো অবশ্যই দিতে যাব, এটা আমার গণতান্ত্রিক অধিকার, তাই না? একেবারে আমার একেবারে অধিকার ফলাতে হবে সেই দিনকে, তাই না? ভোটদানের মাধ্যমে আমাদের অধিকার ফলাতে হবে, অধিকার না দিলেও জোর করে ফলাতে হবে, তাই না? আর চারিদিকে জানো তো, ও নিন্দা করছে, ওকে ও সমর্থন করছে, নিন্দা করছে, এই মানে নিন্দাটাই বেশি চলছে। আর রিজুকে ওই জন্য পড়াতে বসতে পারিনি, মানে জানলা দরজা বন্ধ করে, তাই না বাবা? কালকেও পড়তেও পারিনি, বলছে মা পড়বো কি করে, এত কান জ্বালাবালা হয়ে যাচ্ছে, দরজা জানলা বন্ধ করেছি, তাও আমি আছি বাবা আজকে পড়াটা রাখ, আমি বাবা বক্তৃতাটা শুনি, এখানে শুয়ে শুয়ে বক্তৃতাটা শুনছিলাম। আমার না এইসব বক্তৃতাগুলো শুনতেও ভালো লাগে, নেতা নেত্রীদের বক্তৃতাগুলো শুনতে ভালো লাগে। তখন মনে হয় কি, ওনারা যা যা কথা বলছে
বলছে, একেবারে অক্ষরে অক্ষরে ঠিক ঠিক কথা বলছে, কিন্তু বাস্তব জীবনের সাথে কোনো মিল পায় না। পরে যখন হিসাব করি বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই ওদের কথা, কিন্তু ওনারা ভোটের সময় এইসব নানান ধরনের কথা বলে, এই ওর দোষ দেয়, ও ওর দোষ দেয়, এই চলতে থাকে ভোটের মধ্যে, বিশাল এক রাজনীতি, তাই না? এরকমই অবস্থা। বক্তৃতাগুলো হয় না, এগুলোর মধ্যে সমালোচনা বেশিরভাগটাই থাকে, তাই না? এই ওর সমালোচনা করে, ও ওর সমালোচনা করে, এই ওটা করেনি, আমি এটা করেছি, সে সেটা করেনি, মানে এইসব করতে, মানে শুনে কি মনে হয় বলো তো? মনে হয় ওই যে আগেকার দিনে বলো বা এখনকার গ্রামগঞ্জে এটা বেশি দেখা যায়। শহরের মানুষ প্রচুর ব্যস্ত, আর এগুলো দেখা যায় পুকুর ঘাটে, কলতলায়, বিশেষ করে মেয়ে মানুষ, বউ মানুষরা যেরকম সমালোচনা করতে থাকে না, ছেলেরা কিন্তু এসব সমালোচনার মধ্যে আসে না, তাই না? ছেলেরা অতটা সমালোচনা আমার মনে হয় করে না, মেয়েরা বউরা একটু সমালোচনার মধ্যে করে, হ্যাঁ তাই না? এই যে মানে ওই সব বক্তৃতাগুলো শুনে মনে হয় এইসব সমালোচনা হচ্ছে, ভালোই লাগে শুনতে শুনতে। আর অবশ্যই ভোট দিতে যাব নাগরিক হিসাবে, এটা আমার দেশের নাগরিক হিসাবে, এটা আমার গণতান্ত্রিক অধিকার, তাই না? অবশ্যই ভোট দিতে যাব। এটা একটা ভোট উৎসব, ভোট উৎসব, দুর্গাপুজো যেমন উৎসব, কালী পুজো উৎসব, রথের মেলা, ভোটটাও একটা বিশাল উৎসব, বিশাল উৎসব। এই লোকসভা ভোট বলো, তাই না? লোকসভা ভোট মানে তো আরো বিশাল বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার একটা। দেখা যাক কি হয়, তাই না? চলো, নিয়ে নেতা নেত্রীদের নিয়ে কিন্তু অনেক কথা বলে ফেললাম, কিন্তু তারা যেমন রাজনীতি করছে, তাই না? আমরাও কিন্তু সংসার ধর্ম করতে এসেও কিন্তু বিশাল রাজনীতি করে ফেলছি। সংসার ধর্ম কিন্তু বড় রাজনীতি, জানো তো, তাই না? যে মানুষকে আমার পছন্দ হয় না, ভালো লাগে না, তাকে আমরা বিভিন্ন রকমভাবে খুশি করার চেষ্টা করি, তাই না? বসে রাখার চেষ্টা করি, এটা কিন্তু বিশাল সংসার ধর্ম। তোমরা নিশ্চয়ই যারা সংসার করো জানো যে সংসার ধর্ম হলো বিশাল রাজনীতি, তাই তো? যাচ্ছে ভোট সম্বন্ধে রিজু, তাই না বাবা? ভোট বুঝেছো? ভোট কি? বুঝতে পারছি, ভোট মানে কি বুঝতে পারছি। তাহলে রাজনীতি বলে কিন্তু কিছু হয় না, নিজস্ব নীতিই হচ্ছে রাজনীতি, তাই না? নিজের যে নীতিগুলো সংসারে ফলাবো সেগুলোই হচ্ছে রাজনীতি। যে যেভাবে ভালো মন্দ, যে যেভাবে সেই নীতিগুলোকে ফলাবে সেটাই হলো রাজনীতি। আমার তো মনে হয় সংসার ধর্ম বিশাল একটা রাজনীতি, তাই তো? আর রিজু কিন্তু ভোট দিতে যাবে আমার সাথে, জানো তো? ছোটবেলায় ও যখন যেত না, ও কি বলতো জানো তো? মা আমাকে একটু ভোটের কালি দিতে বলো, ভোটের কালি দিতে বলো। ও ভোট দেওয়া মানে বোঝো, যখন পোলিও দিয়ে আসতো ছোটবেলায়, ও ভাবতো ওটাই ভোট, মনে আছে বাবা তোমার? ও ভাবতো ওটাই বোধহয় ভোট দিয়ে এসছে। বলে মা এরকম আঙুলে কালির চাপ দিয়ে দিয়েছে, আমি তোরও ভোট হয়ে গেল। বলে আমিও তো বড় হয়ে গেছি, তাহলে আমিও ভোট দিচ্ছি। ওকে তখন ভোটের, ও যখন পোলিও দিতে যেত তখন ওকে কাকুরা বা কাকিমারা ভোটের কালি লাগিয়ে দিত, আর একটা করে লজেন্স দিত। তোর মনে আছে সেই কথা? ওর মনে আছে সেই কথা। তা ও বলতো মা এই দেখো আমিও ভোট দিতে এসেছি, ভোট দিয়ে এসেছি, তোমরাও যেমন ভোট দিতে যাও তোমাদের হাতে কালি লাগিয়ে দেয়, আমি বলছি এটাকে তোদের থেকে পারমিশন দিয়েছে, এই ভোটটা আমরা দিতে পারবো না, আবার আমরা যখন ভোট দেবো তখন তুই কিন্তু আবার দিতে পারবি না। বলছে বাহ ভালোই তো নিয়ম, কিন্তু এবারও যাবে, প্রত্যেকবার ও ভোট দিতে আমার সাথে যায়, লাইনে দাঁড়ায়, জানো তো? বলি যে যেতে হবে না রোদের মধ্যে, কিন্তু ও থাকবে না বাড়িতে একা, আর আমিও রাখি না বাড়িতে একা। কেন বলো তো? ওর দাদা ওর সঙ্গে দুষ্টুমি করে, চিল্লা মিল্লি করবে, তার থেকে আমার সাথেই যা, দেখি আমি কখন যাই। অবশ্যই আবারও বলছি, তোমরা কিন্তু সকলে ভোট দিতে যাবে, নিজের নিজের প্রার্থীকে অবশ্যই ভোট দেবে, ভোট নষ্ট করবে না, এটা আমাদের গণতান্ত্রিক নাগরিক অধিকার, তাই না? চলো এবার রান্না বান্না করতে যেতে হবে। আর এই ভোটের গরম, চারিদিকে আগুনে, রোদের তাপে আগুনে সব পুড়ছে, তাই না? প্রকৃতি গরম হয়ে যাচ্ছে, সব গরমে গরম হয়ে যাচ্ছে। তার মধ্যে আমি আবার গরম গরম একটা জিনিস করবো, জানো তো? এইসব রান্না করবো, এইসব চিংড়ি, সেটাও আবার করবো চিংড়ি মাছ দিয়ে আর গরম মশলা দিয়ে, এটাও একটা গরম গরম খাবার, তাই না? সব গরম একসাথে হয়ে যাবে। এদিকে ভোটের মানে বক্তৃতা কান ঝালাপালা হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তারাও প্রচণ্ড পরিশ্রম করছে, দিন রাত এক করে রোদের মধ্যে হেঁটিয়ে চলে বক্তৃতা দিচ্ছে, মিছিল করছে, যার যার কাজ সেটা তো করতেই হবে। আমার সংসারের কাজ যতই গরম থাকুক, রান্নাঘরে ঢুকে কাজ করতে হবে, ছেলে মেয়েদের মানুষ করতে হবে, শ্বশুর শাশুড়িকে দেখতে হবে, তাই তো? যার যার কাজ, যারা অফিস কাছারিতে যাচ্ছ, ব্যবসা বাণিজ্য করছো, তারা তাদের কাজ করছে, তাই তো? যার যার কাজ করতেই হবে, সে সেই শীত গ্রীষ্ম বর্ষা যাই আসুক না কেন, তাই না? চলো এবার রান্নাঘরে যাই, অনেক কথা বলা হয়ে গেল, চলো। পোলিও
ড্রপটা খেতাম না, বাকি এসে বলতাম মা পোলিও ড্রপ খাইয়েছে। আর ভোটের কালি দিয়েছে। আর ভোটের ও বাবার কালি সঙ্গে দিয়েছে। যেত, আমি যেতে পারতাম না, সংসারে রান্না বান্না থাকতো, আর বিশেষ করে রবিবার পোলিও ডেটগুলো পড়তো, ওর বাবা ছুটি থাকতো, ওর বাবাই ওকে নিয়ে যেত। আর এসে নাচতে নাচতে বলতো, ও মা মা আমাকে পোলাও খাইয়েছে, জানো পোলাও খাইয়েছে, আর দেখো না ভোটের কালি দিয়ে দিয়েছে। আমি তাই তোকে পোলাও কতটা খাইয়েছে, তাহলে তো আজকে আর বাড়িতে খেতে লাগবে না। বলছে না না কেন খেতে লাগবে না, 1 ফোঁটা না 2 ফোঁটা খাইয়েছে তো। আমি যে তাই, এইসব ছোটবেলার স্মৃতি, তাই এখন বলি আরো হাসে, বুঝতে পারলে? হ্যাঁ না বাবা? হ্যাঁ। হ্যাঁ। আর দাদাও দাদার এবছর ভোট হবে না, দাদাও সামনে বছর ভোট দিতে যাবে। একটা নতুন এক্সপিরিয়েন্স দাদার হবে, নতুন অভিজ্ঞতা দাদার। এবছর ওর ভোটে নাম ওঠেনি, এখনো বয়স হয়নি, তা সামনে বছর ও ভোট দেবে। চলো রান্না। বাবা কালকে পেরেছে, গাছে উঠে পারেনি, কিন্তু লগি দিয়ে পেরেছে। গাছে উঠতে দিই না, ভয় লাগে আমার। এত বড় এঁচড় পেরেছে, কিন্তু এই এঁচড়টা আরো বড় হতো। এবার যেহেতু বৃষ্টি হয়নি, এঁচড়গুলো গাছে ছোট ছোট হয়ে আছে, জানো তো? এই এঁচড়টা মনে হয় আমার 2 দিন লাগবে খেতে। আর এঁচড় কাটাবার আগে অবশ্যই তেল দেবো। আর এই যে ন্যাকড়া নিয়ে বসে পড়েছি, কারণ আঠাগুলোকে তো ওঠাতে হবে, তাই না? আঠা পড়বে, প্রচুর আঠা পড়বে, এগুলো আমি কেটে নিই। আর এঁচড়গুলো না খেয়েও উপায় নেই, জানো তো, কারণ গাছে অনেকগুলো এঁচড় হয়েছে। সেগুলো যদি না খায়, এতগুলো কাঁঠাল কে খাবে? কাঁঠাল খেতে বেশি পছন্দ করে না সবাই, সেই জন্য এঁচড়টা খেয়ে শেষ করতে থাকি। কিছু যে কটা থাকবে 2-4টে, সেগুলো কাঁঠাল করেই খাওয়া হবে। এঁচড়টাই ভালো খায় সবাই, কাঁঠালটা খেতে চায় না। এই দেখো আমার বটি তো বিশাল বড়, তাও এটা কাটতে অসুবিধা হচ্ছে। বাটি উল্টে গেল, দেখতে পারলে? বাটি উল্টে গেল। এই দেখো আটাগুলো মুছে নিচ্ছি। আর এটা কি দিয়ে হবে বলো তো? চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে এঁচড় চিংড়ি হবে। বললাম না, গরমের মধ্যে গরম মশলা আর এঁচড় চিংড়ি। নিরামিষ করেও করা যায়, কিন্তু আজকে এইভাবেই খাবো। বাকিটা যদি ডাল দিয়ে খেতে পারি খাবো, আর না হলে নিরামিষ করেই খাবো। দেখছো কত সুন্দর, একটা ফটফট সাদা। আর বীজও হয়েছে, হালকা হালকা কচি কচি বীজও হয়েছে। এরকম বীজ হলে ভালো লাগে, কিন্তু বেশি বীজ ভালো লাগে না। কেটে নিই পিস পিস করে। এই এঁচড় কাটতে যত ঝামেলা, তাই না? এঁচড় কাটবো, সেদ্ধ করবো, তারপরে রান্না। কিন্তু ঝামেলা বললে হবে? খেতে তো হবেই, এসব সিজনের খাবার খেতে হবে, তাই না? কেটে নিচ্ছি এইভাবে। সেদ্ধটাও তাকে তাকে করতে হবে, যেন বেশি গলে না যায়। তাহলে আমি ঝটপট এগুলো কেটে নিই, রেডি করে নিই, মশলা করে নিই। কারেন্ট বাবা যে আবার কখন চলে যায় তার কোনো ঠিক নেই, তাই ঝটপট করে এগুলো গুছাতে থাকি। পরে এসে কথা বলছি তোমাদের সাথে। দিয়ে দিয়েছি, আর গরম মশলা দেবো। এই গরম মশলা দেবো, টক দই দেবো, আর জিরে ধনে লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে পেস্ট বানাবো। গরম মশলা কয়েকটা কি দেবো, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম। এইটুকু দই ছিল, এইটুকু দই দিয়ে দেবো। তারপর ধোবো। আর এখানে প্রেশার কুকারে একটাতে এঁচড় সেদ্ধ হচ্ছে, একটাতে ভাত বসানো আছে। আর মনে মনে ভাবছি যে সামনেই ভোট এসে গেছে, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। চারিদিকে এপাড়া ওপাড়া, মানে সকাল বিকেল রাত্রি এক করে তারা নেতা নেত্রীরা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। প্রচন্ড খাটছে তারা। এত চড়া রোদ, আমি ভাবছি আমরা ঘরে থাকতে পারছি না, তারা তো এই কাজ করে বেড়াচ্ছে, মিছিলে বেরোচ্ছে। এই হবেই তো, হাতে গোনা মাত্র কয়েকটা দিন আছে। আর যখন এই মানে দুটো পাড়া একসাথে মিছিল মানে বক্তৃতা হয় না, একটা যখন মিটিং হয় বা একটা যখন বক্তৃতা হয় তখন ভালো লাগে। কিন্তু যখন ওই মানে একটা পাড়ায় যদি 2-3টে মিছিল হয়, তাহলে পরে সেটাকে কি বলে, মানে কোনো কথাই কানে আসে না, একেবারে ক্যাও ম্যাও চ্যাও ম্যাও আওয়াজ, কোনোটাই কিছু শুনতে পারি না। কিন্তু একটা একটা করে বক্তৃতা হলে পারে যেগুলো কানে আসে, যতই আমি জানলা দরজা বন্ধ করি না কেন, কানে অবশ্যই আসবে, এত জোরে মাইক, সেটা শুনতে ভালো লাগে। কিন্তু একসাথে যদি একবারে 3-4টে মাইক, এই পার্টি ওই পার্টি, এই ওর গুণগান গাইছে বদনাম করছে, ওটা কিচ্ছু বোঝা যায় না, সত্যি কিচ্ছু বোঝা যায় না। আর ভোটের দিন তো একবারে মিছিলে মিছিলে লোক যাবে, দুর্গাপুজোর মতো, জানো তো, মানে সপরিবারে যাবে বা কেউ স্বামী স্ত্রী যাবে, দেখতে ভারী ভালো লাগে, তাই না? কত লোকের সাথে ভোট দিতে গেলে যে দেখা হয়, মানে যাদের অনেকদিন দেখিনি হয়তো দেখা হয়ে গেল, মানে একেবারে দুর্গা উৎসবের মতো চলতে থাকে। আর রিজু তো ভোট দিতে গিয়েছিল, জানো তো, রিজু ভোট দিতে যেত, পোলিও খেয়ে আসতো, আবার একটা করে গিফট লজেন্স নিয়ে আসতো, তাই না বাবা? রিজু ক্যামেরা ধরে আছে, তাই রিজুকে বলছে ওই ভালো করতো, ওর সবাই ভোট দিত, আর
পোলাও খেয়ে আসতো আর কি করতো, একটা করে লজেন্স, তাই তো? তার মানে তোমরা বুঝে নাও কি দিতে যেত, পোলিও ভ্যাকসিন দিতে যেত, তাই না, ছোটবেলায়। এ দেখো মাছগুলো ছাড়িয়ে নিয়ে, আর প্রচন্ড গরম লাগছে। আর ওই দেখো কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, আমার রান্নাঘর থেকে কাঁঠাল গাছ দেখা যাচ্ছে। সব থেকে যেটা বড় ছিল সেটাই রিজুর বাবা পারলো। অর্ধেকটা করেছি, অর্ধেকটা রেখে দিয়েছি, অর্ধেকটা নিরামিষভাবে রান্না করবো, ঘি টি দিয়ে, জানোই তো ওইটা একটা নিরামিষ রান্না হবে। চলো এগুলো ছাড়িয়ে নিতে থাকি তাড়াতাড়ি। প্রত্যেক দিনই একটা না একটা জুস খাই, তোমরা জেনেই গেছো এতদিন। আমুল বাদাম কোনোদিন জুস, এগুলো থাকেই আমাদের ডেলি রুটিনের মধ্যে। তাই এই জুসটা রিজু খেয়েছে, আমি খেয়েছি, রিজুর বাবা খেয়েছে, দাদা এখনো খায়নি, দাদা উঠেছে, ওর দাদা উঠেছে, ওকে দিতে যাবো। এই জুসটা কি দিয়ে বানিয়েছি তোমাদের আরো একবার বলে দিই, বিট, গাজর, আমলকি, কাঁচা হলুদ আর অবশ্যই থানকুনি পাতা। তবে যার ঘরে যেটা থাকবে সেটা দিয়ে জুস বানানোর চেষ্টা করবে। আর এর মধ্যে যদি লাউ পারি লাউ দিতে পারি, চাল কুমড়ো দিতে পারি, অনেক কিছুই দেওয়া যায়। যেদিন যেটা ঘরে থাকে সেটা দিয়ে জুস বানিয়ে নিই। এটা খালি পেটে অবশ্যই খেতে হবে। খাওয়ার আধ ঘন্টা বাদে তারপরে কি করতে হবে, আমাদের ব্রেকফাস্ট খেতে হবে, তাই তো? চলো বড় ছেলেকে দিয়ে আসি। এটা শাড়ি তুলতে মাথা রোদ্দুর লাগে, চরম, দেখছো তো কি রোদ্দুরে রোদ্দুর। এই শাড়িটা তুলে নেবো, বাসি শাড়ি, সেই সকাল 6টায় দিয়ে মেলে দিয়েছি, এখন 9টা 15 বাজে। কখন শুকিয়ে গেছে, কিন্তু সময় পাইনি বলে তুলতে আসা হয়নি। এই সুতির জিনিস যদি অনেকক্ষণ রোদ থাকে না, রোদে থাকে তাহলে রং জ্বলে যাবে, মানে আধ ঘন্টাতে শুকিয়ে গেছে। কিন্তু রোদটা যেই 9টা হয় না, রোদের এত তাপ বেড়ে যায়, সেই রোদে আর না বেরোনো যায় না কাপড় জামা রোদে দেওয়া যায়। এটা তুলে আনলাম, এবার একটু বসবো, দেখি একটু পাখা আমাকে এগুলো ততক্ষণ সেদ্ধ হতে থাকো, কারণ এখন কিছু করণীয় নেই আমার, দুটো গ্যাসে রিজার্ভ হয়ে আছে। আর এই দেখো বিছানাপত্র তো গোছানোই হয়ে গেছে আমার, বিছানাপত্র গোছানো হয়ে গেছে। বড় ছেলেকেও খেতে দিয়ে দিয়েছে, ও খাচ্ছে। একটু বসে নিই, কাপড়গুলো সরিয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। অমূল্য সময় ব্যয় করে আমাদের এই ভিডিওগুলো দেখছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। তারা ভিডিও দেখতে থাকো, তা আমাদের পাশে থাকো তোমরা, এই আশা করি, এই আশা রাখি। আর যারা নতুন বন্ধু তারাও আমাদের ভিডিওগুলো দেখো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তাই তো? তাহলে ভিডিওগুলো দেখতে থাকো তোমরা। অল্প স্বল্পই বাজার এনেছে, এখন সবজি থাকছেও না, আর সবজির চড়া দাম। সবজি আলাদের আর কি দোষের কথা বলবো এই মুহূর্তে। একটা সময় করে তারা বেশি দাম নেয়, ঠিকই আছে, কিন্তু এই সময়টা সত্যিই সবজি পাওয়া যাচ্ছে না। জলের অভাবে সবজি শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষেতের কি অবস্থা। আমার এই বাড়ির টবগুলো এবেলায় জল দিচ্ছি তো ওবেলায় শুকিয়ে যাচ্ছে। তাহলে বলো ফাঁকা মাঠে যে রোদের তাপ একেবারে ওপেন, তাই না, রোদ পড়ছে, সূর্যদেবতা একেবারে ওপেন, মাঠের ওপর জমির ওপর যে রোদের তাপ দিচ্ছে, সবজি কি গাছপালা থাকতে পারে? থাকতে পারে না, সবজি টবজি সব নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য বাজারে দামও চড়া দাম, তাই জন্য অল্প একটু বেগুন নিয়ে এসছে। এই দেখো বেগুন, শশা, শশা, আদা আর কয়েকটা পেঁয়াজ এনেছে, আর পটলও এনেছে, লিখছে ও কয়েকটা পটল তলায় আছে, জানো তো। আর এনেছে এই গরমের মহামূল্যবান জিনিস একটা, লেবু, পাতি লেবু। এই লেবু দিয়ে ভাত খেতে দেয় না, ভালো লাগে, মাছের ঝোলে ডালের সাথে। এগুলো গুছিয়ে ফেলবো। আর রান্নাঘরে যতটুকু দাঁড়িয়ে আছি ঘেমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। আর একটা কথা ফ্রেন্ডস তোমাদেরকে বলি, দেশ বিদেশ অনেক জায়গা থেকে আমার বন্ধুরা ফ্রেন্ডসরা কিন্তু দেখছো, তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। তাদের ঋণ আমি কিভাবে শোধ করবো তাও মানে বলতে পারছি না। তারা এত আমাদের ভালোবাসা দিচ্ছ, তারা, আমি চাই যে শেষ পর্যন্ত তোমরা আমাদের পাশে থাকবে। তোমরা আমাদের পাশে না থাকলে আমাদের পরিবার এগিয়ে যেতে পারবে না। আর রিজু আর সবার কাছে কমেন্টগুলো খুলে বলে, মা এই আন্টি এই আঙ্কেল কমেন্ট করেছে, ও যে কী খুশি হয়, সেই খুশির কথা তোমাদের কি আর বলবো। আর আমাদের পরিবারে সকলেই খুশি হয়, রিজুর খুশি আরও খুশি হয়, রিজু প্রচণ্ড খুশি হয় তোমাদের এই কমেন্টগুলো দেখে। তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আর আমাদের পাশে শেষ পর্যন্ত থেকে যাও, এই আশায় রাখি, তাই না? খুব ভালো লাগে দেশ বিদেশ থেকে বন্ধুরা যখন এইসব নানান রকম কমেন্ট করে দূর দূরান্ত থেকে, সকলেরই ভালো জিনিসটা সকলেরই ভালো লাগে, আনন্দ লাগে। এটা অনেক বড় পাওয়া, এর চেয়ে বেশি পাওয়া আর কি বলবো, তাই না? আমার একটা মানুষের কাছে তোমরা যে ভালো কমেন্টগুলো করছো, আমি একটা নগণ্য মানুষ, এর কাছে আমার কাছে আর কি বলবো, এর চেয়ে আর বড় কিছু হতে পারে না। তাই আবারও বলছি, তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে থাকো, সহযোগিতা করো, তাই তো? আশা করি তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। আর এই দেখো এঁচোড়টা প্রায় হয়ে এসছে, এটাকে এবার নামিয়ে দেবো আমি। আর এই দেখো সবজিগুলোকে গোছাতে হবে। পটলগুলো ক্যারি ব্যাগে রাখবো, জানো তো, এমনি ফ্রিজে রাখবো না, ক্যারি ব্যাগে রাখলে পরে ভালো থাকে। সবজি যখন এই প্যাকেট করে রাখি না, তখন বেশি ভালো থাকে। তাহলে সবজিগুলো গুছিয়ে নেয়। দেখো লেবু এনেছি, লেবু আর শসাগুলো এক জায়গায় রাখবো, তাহলে খুঁজে পাবো না, একখানে করে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর আমগুলো আজকে মনে হচ্ছে চাটনি আমি করতে পারবো না, এত গরম লাগছে। এঁচোড় ডাল আর একটা ভাজা টাজা করে রান্নাঘর থেকে ছুটি নেবো। তাহলে এগুলো ঝটপট করে গুছিয়ে রাখি, ফ্রিজে তুলে রাখি। এই বেগুনগুলোও রাখতে হবে,
সব কিছু ফ্রিজে রাখতে হবে, বুঝতে পারলে? সব কিছু জ্বলছে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। গুছিয়ে রাখলাম, খুব একটা বেশি সবজি নেই, যেটুকু আছে আপাতত 2-4 দিন চলে যাবে। এখন বেশি সবজি আনাচ্ছি না, সবজির এমনিও দাম বেশি, আর আনলেও শুকিয়ে যাচ্ছে যতই ফ্রিজে রাখি না কেন, তাই না? ওই জন্য অল্প অল্প আনাচ্ছি। এঁচোড়টা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এঁচোড়টা? তোমরা বলবে কেমন হয়েছে এঁচোড়টা। লেবু আর নুন দিয়ে একটু শরবত করে দিও, ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা খেয়ে নাও। আর আমি এই যে লেবু বার করে রাখলাম, দাও। লেবু বার করে রাখলাম, এই লেবুগুলো কেটে দেবো দুপুরবেলা, লেবুগুলো বার করে রাখলাম। আর একটু খা, কিন্তু দাদার জন্যও নিয়ে যাবে শরবত। দাদা খুব ঠান্ডা 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 ঠান্ডা, দাদা একটু শরবত দিয়ে আসবে। কুলকুল। যাও, যাই বড় দিয়ে ছেলেকেও আসো। শরবত দিতে যাচ্ছি, যাও দিয়ে আসো। চুলের ডালটা নামিয়ে দেবো, এটা করেছি ছোলার ডাল। অনেকদিন ছোলার ডালটা খাওয়া হয়নি, গরমটা পড়েই প্রায় ছোলার ডালটা খাওয়া হয়নি। হালকা পাতলা মটরের ডাল, মুসুরির ডাল, এটা কলাই ডাল, এইগুলোই খাচ্ছি। অনেকদিন ছিল ডালটা, ভাবলাম আজকে এটাই করি, ঘুরিয়ে ফিরিয়ে না খেলে হবে বলো? আর এই দেখো এখানে করেছি এঁচোড় চিংড়ি, ওবেলাটা মিটকেসে তোলা আছে, এটা এবেলার। আর এই যে বেগুন ভাজা, বাবা মাকে বেগুন ভাজা দেবো, আমাদের আলু সিদ্ধ। এই যে এখানে শশা লেবু কেটে রেখেছি, জানো তো লেবুতে এক ফোঁটা রস হবে না বলে, একদম রস হবে না, বেকার, কিন্তু কেটে রেখেছি। আর এই যে আমাদের আলু সিদ্ধর জন্য পেঁয়াজ ভেজে রেখেছি, লঙ্কা ভেজে রেখেছি। আর এইটা কি খাবার বলো তো? থানকুনি পাতা। থানকুনি পাতা দিয়ে তো জুস সকালে খেয়েছি, আবার থানকুনি পাতা কুচি কুচি করে কেটেছি, 2-1টা পাতা বড় বড় রয়ে গেছে, হাত দিয়ে ছিঁড়ে দিলাম, কোনো ব্যাপার নেই। ব্যাস, এই থানকুনি পাতাটা না আমাদের বাড়ি, আমি এগুলো রান্নাগুলো জানতাম না, মানে এটা রান্না না, এটা একটা স্যালাডই বলতে পারো, কাঁচা সবজি যেহেতু। আমি এখানে শ্বশুরবাড়িতে এসে এইসব খাবারগুলো শিখেছি, জানো তো? রিজুর বাবা দাদু খেতে খুব পছন্দ করে। এই থানকুনি পাতার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়েছি, আর তার সাথে দেবো নুন, একটুখানি নুন দেবো, আর দেবো কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেল দিতে হবে, সর্ষের তেলটা মাস্ট, সর্ষের তেল ছাড়া কোনো তেলেই হবে না। ব্যাস, এবার এটা চটকে রেখে দিলাম, এটা মজে যাবে, খাওয়ার সময় একটু একটু করে পাতে দিয়ে দেবো। মানে এত সুন্দর খায় রিজুর বাবা দাদু, আমি দেখে অবাক হয়ে যাই। কিন্তু রিজু বড় ছেলে রূপু, আমি এগুলো খাই না, ও ঠাকুমা অতটা পছন্দ করে না, ওর দাদা মানে ওর বাবা আর দাদুই বেশি পছন্দ করে, তাই ওদের জন্য এইটুকু করে রাখলাম, ব্যাস দুজনের এতেই হয়ে যাবে। আর যেতে যেতে আবারও বলছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক শেয়ার কমেন্ট করবে, নিজের শরীরের যত্ন নেবে, তাই তো? আর অবশ্যই বেশি বেশি করে জল খাবে, নিজেরা বাচ্চাদের হাতে জল তুলে দেবে, রোদে বেরোলে ছাতা, জল, সানগ্লাস, আর একটা করে জলের বোতল অবশ্যই নিয়ে বেরোবে। সুস্থ থেকো, সকলে ভালো থেকো, এইভাবে আমাদের পাশে থেকো, আমাদের ভালোবাসা দিয়ে যেও, টাটা।